জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারের নতুন সিদ্ধান্ত তৈরি হয়েছে, সেই খবর জানাচ্ছে। এক স্বৈরশাসককে বিদায় করা হয়েছে, আরেক স্বৈরশাসক বসে আছে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, তারা যেভাবে করে সিন্ডিকেট থেকে টাকা নিয়ে হঠাৎ করে কোনো এক সকালে আপনারা দেখলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিট নিয়ে উনি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। অর্থাৎ যেখানে আওয়ামী লীগের অবস্থান এত শক্ত যে সেখানে অন্য কোনো দল বা অন্য কোনো সরকারের সাথে, বর্তমান সরকারের সাথে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক আমরা বাহিরে ঠিকঠাক দেখলে এর হাতেমালি থেকে 50 লাখ টাকার চেক নিচ্ছে সার্জিসের পাশে দাঁড়িয়ে আছে আক্তার। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকের ভিডিওর টপিক একটু সেনসিটিভ কিন্তু একই সঙ্গে খুব ইন্টারেস্টিং। শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন ভারত ফেরত দেবে শেখ হাসিনাকে। এই প্রশ্নটা ঘিরে অনেক আলোচনা আর গুজব চলছে। আজ আমরা বিশ্লেষণ করব এই প্রসঙ্গ নিয়ে। চলুন শুরু করা যাক। এক স্বৈরশাসককে বিদায় করা হয়েছে, আরেক স্বৈরশাসক বসে আছে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, তারা যেভাবে করে সিন্ডিকেট থেকে টাকা নিয়ে তারা টাকার পাহাড় বানাইতেছে, অতীতে যেন তারা তাদের ভবিষ্যৎ সেটেল করতে পারে। ডক্টর ইউনূস সাহেব বসে শুধু তার থিম একটাই, যে আমি কিভাবে বাংলাদেশকে সুদে জড়িত করে আমি মুনাফা হইতে পারবো। তো আমাদের রাজপথে আন্দোলন চালা যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের দেশ মুক্ত না হয়। বর্তমানে যে দেশের যে পরিস্থিতি হইতেছে বা যা চলতেছে, এগুলোর ব্যাপারে কি বলবো, আসলে বলার কিছুই নেই। যেহেতু বাংলাদেশের মানুষ আমরা অল্পতেই ভুলে যাই, আসলে কথাটা সত্যি, অল্পতেই ভুলে যাই। কেননা যদি এমনটা না হইতো, যেই আন্দোলনটা আমরা সকলে এক হয়ে করছি, একটা সামান্য ছাত্রদের একটা ইস্যু নিয়ে, যে মেধা না কোঠা, এই কথা থেকে নিয়ে আবু সাইদ, মুগ্ধ, তাদের মৃত্যুতে বাংলাদেশ যেভাবে করে এক ধরনের আমরা কান্না করছি, যেভাবে আমরা ইমোশনাল হয়ে সাধারণ জনগণ ছাত্রদের পাশে ছিলাম এবং প্রবাসী রেমিটেন্স ভাইয়েরা এভাবে পাশে থেকে যেভাবে এক হয়ে আমরা এই দেশটাকে স্বৈরা শাসক থেকে মুক্ত করছি, আসলে মুক্তটা যে হয় নাই এটা আমরা ভুলে গেছি। আসলে এটা ভুলে গেছি এই কারণেই যে যাদেরকে বিশ্বস্তভাবে আমাদের ছাত্র ভাইয়েরা উপদেষ্টা পদে বসানো হয়েছে বা যারা বসছে, তারা দেশের জন্য যে কিছু করতেছে না, এটা আমরা জানি বুঝি, তারপরেও কিন্তু আমরা কিছু করি না। তাহলে এক হিসাবে আমরা ভুলে গেছি। কেননা আমাদের বাংলাদেশের ভিতরে ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথে আন্দোলন চালা যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের দেশ মুক্ত না হয়। কেননা এই আন্দোলনের পর কিছুদিন বাজার যেভাবে ঠান্ডা রাখছিল, তারা দাম দর সব কিছু কম ছিল, কিন্তু হঠাৎ করে আবার সিন্ডিকেট থেকে তারা যেভাবে করে টাকা পয়সা নিয়ে তারা যেভাবে করে দেশের অস্থিরতা বাড়ায় রাখছে এবং একের পর এক স্টেপ বাই স্টেপ দেশের ভিতরে যে গণ্ডগোলগুলো সৃষ্টি হতে, যেমন প্রথমত হইলো আপনার আনসার বাহিনী করলো, রিক্সা দিয়ে করানো হইলো, গার্মেন্টস সেক্টর তো শেষ। আপনারা গার্মেন্টস সেক্টর বাংলাদেশের জন্য একটা অনেক বড় একটা শিল্প কর্মস্থান, যেটা বাংলাদেশের জন্য অনেক কিছু একটা অবদান রাখে। তো সেই গার্মেন্টস সেক্টরটাকে ধ্বংস করে দিচ্ছে। এই সব কিছু কিন্তু উপদেষ্টারা জানে বুঝে যে কোথা থেকে কি হচ্ছে বা কারা কি করতেছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হইতেছে না। তো এইভাবে যদি দেশ চলতে থাকে, আমাদের দেশটা আবার গৃহযুদ্ধের দিকে চলে যাবে, এটা নিশ্চিত। তো আমিও একটা জিনিস বুঝি যে সেই 5 তারিখে যেভাবে করে আমরা সাধারণ জনগণের রাস্তায় নামছিলাম, যেই আশা নিয়ে যে আমরা একটু ভালো থাকবো, হয়তোবা আমরা দেশকে খারাপ কিছু থেকে মুক্ত করতে পারছি আমাদের ভালো জীবনযাপনের জন্য, কিন্তু আসলে দেখতেছি আমাদের এমন কিছু এখনো হয় নাই। আমাদের এমন কিছু যদি হইতো, তাহলে যাদেরকে উপদেষ্টা হিসাবে বসানো হয়েছে, যেমন আপনার হাসনাত আব্দুল্লাহ, তারপরে আপনার সার্জিস, তারা যেভাবে করে সিন্ডিকেট থেকে টাকা নিয়ে তারা টাকার পাহাড় বানাইতেছে। কারণ তারা জানে যে যদি কখনো সামনে ইলেকশন হয়, নির্বাচন হয়, আর নির্বাচনে যদি কিনা আপনার যেই প্রধানমন্ত্রী পদে আসুক না কেন, তাদের রাস্তা হাইটে গেলে তাদেরকে জিজ্ঞেস করবে না বা তাদেরকে খবর নেবে না। কিন্তু এটা ভুল। একটা মানুষ যদি দেশের ভালো কিছু করে বা তার দ্বারা যদি দেশের ভালো কিছু হয়, তাকে ইতিহাসের পাতায় লেখা থাকে, তাকে সারা জীবন মানুষ মনে রাখে। এটা তারা ভুলে গেছে। তারা যেভাবে করে তারা টাকার পাহাড় গুছায় নিতেছে, যে অতীতে যেন তারা তাদের ভবিষ্যৎ সেটেল করতে পারে, এগুলো জানার পরেও আমরা সাধারণ জনগণ যেভাবে করে চুপ হয়ে আছি, তার কোনো প্রতিবাদ করতেছি না, এগুলো যে আমাদের জন্য কতটা ভয়াবহ সামনে নিয়ে আসতেছে, এটা আমরা বুঝতে পারতেছি না। এক স্বৈরশাসককে বিদায় করা হয়েছে, আরেক স্বৈরশাসক বসে আছে। কারণ
ডক্টর ইউনূস সাহেব বসে শুধু তার থিম একটাই যে আমি কিভাবে বাংলাদেশকে সুদে জড়িত করে আমি মুনাফা হইতে পারবো। কেননা শেখ হাসিনা তাকে যেভাবে করে মামলা দিয়ে তার যেই ক্ষতিগুলো করছে সে তার রিডেবলগুলো রিভিউ করার চিন্তা করতেছে এই বর্তমানে ক্ষমতায় বসে। কারণ সে দেশের কোনো উন্নত নিয়ে ভাবতেছে না। যদি উন্নত নিয়ে ভাবতো, সাধারণ জনগণকে নিয়ে ভাবতো, তার সাধারণ জনগণের সে কাজ করতো। সে আসার পরে বড় বড় কথাগুলো বলছিল যে আমার উপরে বিশ্বাস রাখেন, বাংলাদেশে কেউ মানে বিনা কারণে মারা যাবে না, এটা ভুল। এখনও অনেক মানুষ মরতেছে, এখনও মানুষ রাস্তায় লাঞ্ছিত হইতেছে, এখনও রাস্তায় মানুষ না খায়া রয়েছে, শীতের ভিতরে মানুষ কাঁপতেছে, একটা বস্ত্র কিনতে পারতেছে না। এগুলো সব কিছু তাকে যাচাই করার দরকার। কিন্তু সে বসে থেকে এগুলো যাচাই না করে বরঞ্চ সে আরও মানে তার অনেকটা হঠাৎ করেই সমাজ পাতা গরম করলো মেজর ডালিম। এখানে ডালিম কোনো বিষয় নয়, ডালিম একজন খুনি। এটা আমাদের সবাইকে ক্ষত করেছে, আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। ডালিম, ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর এই প্রথম আওয়ামী লীগের নেতা কর্মীদের বড় পরিসরে রাজপথে দেখা যাচ্ছে। তাদের সাথে যুক্ত হয়েছেন ভিপি নূর সহ সোহেল দাস। তারা বলছেন এতদিন বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে বিদেশে অনুসন্ধান করেও বিচার করা সম্ভব হয়নি, কিন্তু এখন সেই খুনি মেজর ডালিম জনসম্মুখে এসে বঙ্গবন্ধুকে অসম্মান সহ মুক্তিযুদ্ধের ইতিহাসকে মিথ্যা প্রচার করছে। আমরা এর করা বিচার চাই, যতক্ষণ না আমরা সুবিচার পাচ্ছি ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। প্রথম কথা, একজন খুনিকে 1.5 ঘন্টা একটা না একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে এবং আমরা তার এখানে কথা বলছি। একজন খুনি কাকে খুন করেছে? জি, বাংলাদেশের জাতির পিতা বলছি আমরা। উনি অদ্ভুত সব মিথ্যাচার করছেন। এটা আমাদের সবাইকে ক্ষত করেছে, আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এই বিবেকের নাড়ার কারণেই আজকে আমি ব্যক্তিগতভাবে এসেছি। এছাড়া দেশের সাধারণ জনগণ বলছেন ডক্টর ইউনূসের নেতৃত্ব আমরা চাই না। বর্তমান দেশে একটার পর একটা আন্দোলন বিশৃঙ্খলা চলতেই আছে, যা বিগত শেখ হাসিনার আমলে আমরা কখনোই দেখিনি। ডক্টর ইউনূস সাহেব বসে শুধু তার থিম একটাই যে আমি কিভাবে বাংলাদেশকে সুদে জড়িত করে আমি মুনাফা হইতে পারবো। তো আমাদের পুলিশ হুট করে আমাদের উপর অ্যাটাক করে। দেশ নাকি স্বাধীন হয়েছে, দেশ এখনো স্বাধীন হয় নাই। আমরা সবাই আছেন, প্রেস ক্লাবে সামিল করে আসলাম। আমাদেরকে শুধু শুধু এখানে লাঠিচার্জ করা হয়েছে। ওরা হুট করে আমাদের উপর অ্যাটাক করছে, আমরা সবকিছু নরমালি পার করতেছিলাম। ওরা এসে মেয়েদের পর্যন্ত ছাড়ে নাই। মেয়েদের আমার আব্বুদের এখান দিয়ে বাড়ি দিয়ে রক্ত বের করে ফেলছে। আবারও উত্তর ঢাকার রাজপথ। 5ই আগস্টের পর ঢাকায় এত বড় সমাবেশ আর দেখা যায়নি। প্রায় এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছে রাস্তায়। মাস্টার ও শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘিরে শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় তুমুল সংঘর্ষ। আহত হয়েছে একাধিক শিক্ষার্থী। তবে কেন এই সংঘর্ষ, কার নির্দেশে শিক্ষার্থীরা নেমেছে রাস্তায়? সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। শিক্ষার্থীরা বলছে স্থায়ী ক্যাম্পাস না পেলে আন্দোলন আরো কঠোর হবে। সমন্বয়ক সার্জিস আলমের কথায় সচিবালয়ে ঘেরাওয়ের সিদ্ধান্ত নেয় তারা। দেশ এখনো স্বাধীন হয় নাই, এখন আবার আমাদের সামনে লড়াই আছে, এই দেশকে স্বাধীন করতে হবে। তবে এরই মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘোষণা দিয়েছে সমন্বয়করা শিক্ষার্থীদের ব্যবহার করেছে, যার প্রেক্ষিতে সমন্বয়কদের যেখানে পাওয়া হবে সেখানে গণপিটুনি দেওয়া হবে। সেই কুলাঙ্গার সন্তান কোথায় কোথায়, কোন থানায়, কোন গ্রামে, কোন ঘরে কতজন সমন্বয়ক আছে তাদের লিস্ট করা শুরু করছে এবং তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্র। তাদের মধ্যে মহাকাশ স্পেস নিয়ে সমঝোতা হয়েছে। পরমাণু যে চুক্তি, সেই চুক্তি নিয়ে কথা হয়েছে। বেসামরিক খাতে পরমাণু ব্যবহার ব্যাপারে চুক্তি হতে চলেছে তাদের মধ্যে খুব শীঘ্রই। এছাড়া এআই প্রযুক্তি, ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা নিয়েও কথা হয়েছে। বড় বড় ইস্যু নিয়ে তাদের সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া প্রসঙ্গেও কথা হয়েছে। বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া প্রসঙ্গে জ্যাক সুলিভানের সঙ্গে কি কথা হলো তার কিছু বোমা ফাটানো তথ্য বিভিন্ন সূত্র থেকে আসছে। সেই তথ্যটা নিয়ে পরে আলোচনা করছি। তার আগে জানাই, ভারত সরকার শেখ হাসিনা সম্পর্কে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তে বলা হচ্ছে যে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। হিন্দুস্তান টাইমস বলছে দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস FRRO শেখ হাসিনার
ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে, তবে তাদের কোনো কর্মকর্তা নাম প্রকাশ করেননি এবং তারা তথ্যটির বিস্তারিত, এর বাইরে বিস্তারিত কিছু জানাননি। শুধু জানানো হয়েছে ভারতে শেখ হাসিনা যে অবস্থান করছেন এবং ভারতের সব রাজনৈতিক দলের সম্মিলিত সিদ্ধান্তেই তিনি অবস্থান করছেন, সেই অবস্থানের মেয়াদ ভারত সরকার বাড়িয়ে দিয়েছে। কতদিন বাড়িয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য আসেনি, তবে বাড়িয়েছে এটা জানিয়েছে দিল্লির ফরেন সার্ভিস কর্তৃপক্ষ। সেই ফরেন সার্ভিস না, ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, তারা জানিয়েছে এই তথ্য। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতের শেখ হাসিনা বিষয়ে। শেখ হাসিনা বিষয়ে ভারত যে একের পর এক শেখ হাসিনার পক্ষে সিদ্ধান্ত নিচ্ছেন, এটি তার আরেকটা স্টেপ বলা যায়। শেখ হাসিনার পক্ষে যখন ভারত অবস্থান নিচ্ছেন, তখন সেটা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে চলে যাচ্ছে, এটাও ব্যাপারটা স্পষ্ট। বলছিলাম জ্যাক সুলিভানের কথা। জ্যাক সুলিভান ভারতের সঙ্গে, বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কি আলোচনা করলেন? বাংলাদেশের সরকার নিয়ে নাকি তাদের সঙ্গে কথা হয়েছে। ভারতের বিভিন্ন সূত্র সেটা বলছে। ভারতের একটা চ্যানেল ক্যালকাটা ডায়ালগস, সেখান থেকেও সাংবাদিক জানাচ্ছেন বিভিন্ন তথ্য। সেই তথ্যগুলো যদি সত্যি হয় তাহলে সেটা মারাত্মক তথ্যই বলা যায়। জ্যাক সুলিভানের সঙ্গে অজিত দোভাল মানে ভারতের এক ধরনের দর কষাকষি হয়েছে বাংলাদেশকে নিয়ে, এবং জ্যাক সুলিভানকে বলা হয়েছে যে তোমরাই তো শেখ হাসিনাকে তাড়িয়ে ইউনূস সরকারকে বসিয়েছো, এখন বাংলাদেশের যে অবস্থা, সংখ্যালঘু নির্যাতন সহ নানা রকমের অবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে চলে গেছে, সব মিলিয়ে ডক্টর ইউনূস সরকারের কন্টিনিউ করাটা মুশকিল হয়ে যাবে। এবং বাংলাদেশের সংবিধানে যে নতুন অধ্যায় তৈরি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার পুনঃব্যবস্থা করা হয়েছে, সেটার ফলে অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের অবৈধ সরকারে রূপান্তরিত হয়েছে। এই অবৈধ সরকার কতদিন আর ক্ষমতায় থাকবে, এই প্রশ্ন যখন ভারতের তরফ থেকে আমেরিকাকে করা হয়, তখন জ্যাক সুলিভান বলেছেন যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূসকে তার দায়িত্ব থেকে সরে যেতে বলা হবে। ডক্টর ইউনূস সরে যাবেন, ডক্টর ইউনূসকে সরিয়ে নেওয়া হবে, কিন্তু তার জন্য ভারতকে যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে যে তার যেন সেফ এক্সিট হয়, তিনি যেন নিরাপদে চলে যেতে পারেন, যেখানে যেতে চান সেখানে যেন নিরাপদে চলে যেতে পারেন, এবং তার কলিগসরা, অন্যান্য উপদেষ্টাদেরও যেন সেফ এক্সিট হয়, তারা যেন কোনো বিপদে না পড়েন, সেই ব্যাপারটা ভারতকে দেখতে হবে। ভারত তখন জানিয়েছে এটা আমাদের পক্ষে দেখা সম্ভব না, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের জনগণের বিষয়। বাংলাদেশের জনগণ যদি মনে করে কেউ সেফ এক্সিট করবে তাহলে করবে, যদি জনগণ মনে না করে তাহলে করবে না, এরকম ব্যাপার মানে নাকি কথা হয়েছে। এবং সেটা এমনও হতে পারে বাইডেন প্রশাসন থাকাকালীন সময়েও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে চলে যেতে পারেন, এরকম বিভিন্ন তথ্য আসছে। বাইডেন প্রশাসন যদি শেষ পর্যন্ত তারা থাকা অবস্থায়, তারা তো আর মাত্র 10-11 দিন আছে, সেই 10-11 দিনের মধ্যে বাংলাদেশে কি নাটকীয় কিছু ঘটবে? সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, সংবিধান যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা অবৈধ ব্যবস্থা, সেই অবৈধ ব্যবস্থায় আগামী নির্বাচন হতে পারে না, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। আমেরিকার তরফ থেকে বলা হয়েছে ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, নতুন করে গঠিত হতেই পারে, তবে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান শেখ হাসিনা হওয়া যাবে না। আমেরিকা সেই জায়গায় না করেছে, শেখ হাসিনা হওয়া যাবে না, তৃতীয় কোনো ব্যক্তি তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে নির্বাচন করতে হবে, যেন নির্বাচনটা যোগ্য একজন ব্যক্তির অধীনে সম্পন্ন হয়। তাহলে কি ডক্টর ইউনূস অধ্যায় কিংবা বর্তমান উপদেষ্টা পরিষদ অধ্যায় পরিসমাপ্তির দিকে যাচ্ছে? জ্যাক সুলিভান যে ভারত এবং জ্যাক সুলিভানের আমেরিকার যে কথাবার্তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে কথাবার্তা তাদের মধ্যে হয়েছে,
সেই কথাবার্তাগুলো যদি শেষ পর্যন্ত সত্য হয় তাহলে জো বাইডেনের ক্ষমতায় থাকা অবস্থাতে না ঘটলেও তারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপরে ছেড়ে দিয়ে চলে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরবর্তী পদক্ষেপ নিতে পারে ডক্টর ইউনূস সম্পর্কে, এমনটা বিভিন্ন সূত্র বলছে। যে সূত্রগুলো সবগুলোই অসমর্থিত সূত্র, যে সূত্রগুলোর এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দেওয়া যায় না। তবে একটা ঘটনা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যার সম্পর্ক খারাপ, ব্রিটেনের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করলেন তখন একটা সুর চারিদিকে উঠেছে, ব্রিটেনের জাস্টিন ট্রুডোর পরে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট কি বাংলাদেশের ডক্টর ইউনূস কিনা। সেই ব্যাপারটা চতুর্দিকে আলোচনা শুরু হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক খারাপের জন্যই জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘটনা, এটা বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক যেহেতু ভালো নয়, খারাপ, সেহেতু ডক্টর ইউনূস পরবর্তী টার্গেট হতে পারেন ডোনাল্ড ট্রাম্পের, এমন আলোচনাও তৈরি হয়েছে। সেই সমস্ত আলোচনাগুলো বিক্ষিপ্তভাবে চারিদিকে হচ্ছে। এই যে জ্যাক সুলিভান এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তাদের মধ্যে যে আলোচনা, সেই আলোচনা বাংলাদেশ সম্পর্কে যে আলোচনা, সেই আলোচনা তারা কিন্তু তাদের ব্রিফিংয়ে বলেনি। কিন্তু ভারতের সংবাদ মাধ্যমগুলো, ভারতের বিভিন্ন চ্যানেল, ভারতের বড় বড় সাংবাদিকরা তাদের বিভিন্ন সোর্স দিয়ে এই কথাগুলো বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনূস সরকারের সময় নাকি শেষ। আদতেও সেগুলো সত্য কিনা, সেগুলোর মধ্যে সত্যের লেশমাত্র আছে কিনা, নাকি প্রোপাগান্ডা, সেগুলো সময়ই বলে দেবে। সময় আর বেশি নেই যেহেতু। এদিকে ওই ইনভেস্টিগেশন জার্নালিজম যদি বলা যায়, তার মধ্যে যে ব্যাপারটা একটা সূত্রে গাঁথা যেতে পারে সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার চারিদিক থেকে যখন ব্যর্থ হচ্ছেন, সরকার চালাতে পারছেন না, ট্রাফিক ব্যবস্থা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারছেন না, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, নতুন বাণিজ্য উপদেষ্টা এসে দাম কমানোর পরিবর্তে সিন্ডিকেটের চাহিদা অনুযায়ী চিনির দাম বাড়িয়ে দিয়েছেন, সয়াবিন তেলের দাম আকাশচুম্বী, সয়াবিন তেল ঢাকাতেই বিভিন্ন এলাকায় সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, তেলবিহীন মানুষজন রান্না করে খাচ্ছে। এরকম বাস্তবতা তৈরি যখন হয়েছে তখন কিন্তু এক ধরনের যোগসূত্র তৈরি করাই যায় যে একটা ব্যর্থ সরকার আর কত দিন। যে ইনফরমেশনগুলো আসছে যে ইউনূস সরকারের সময় শেষ হয়ে গেছে, তারা আর থাকছে না, এই উপদেষ্টারাও থাকছে না, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হচ্ছে। যে তত্ত্বাবধায়ক সরকারের কথা অনেক দিন আগেই বাংলাদেশের যে প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, তিনি বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার যখন সংবিধানে ফিরে আসলো তখন সেই দিনই তিনি সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশ সরকারের নাম পরিবর্তন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে, কিন্তু সেটা আজকে পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তাহলে সেটা বাস্তবায়নের পরিবর্তে কি নতুন সরকার গঠিত হওয়ার দিকে বাংলাদেশ যাচ্ছে? সেখানে যদি আমেরিকা এবং ভারত হস্তক্ষেপ করে, সেই ঘটনায় কি ঘটতে যাচ্ছে? একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে জ্যাক সুলিভান এবং ভারতের সঙ্গে যে আলাপচারিতা হয়েছে, সেই আলাপচারিতায় শেখ হাসিনার প্রসঙ্গ এসেছিল, কিন্তু আমেরিকা রাজি নয় শেখ হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আনার ব্যাপারে, রাজি নয়, অন্য কাউকে আনতে হবে তত্ত্বাবধায়ক সরকারে। এমনকি সেটাও হতে পারে যে বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন, সেই প্রেসিডেন্টই এই সরকারের দায়িত্ব নিতে পারেন, তার অধীনেই আগামী নির্বাচন হতে পারে, এমন সিচুয়েশনও তৈরি হতে পারে বলে তাদের বৈঠকে আলোচনা হয়েছে বলে ভারতের বিভিন্ন সূত্র বলছে। এই তথ্যগুলো আমরা ভারতের বিভিন্ন চ্যানেল, সাংবাদিক, তাদের কাছ থেকে, তাদের মাধ্যমেই পেয়েছি। হতে পারে এগুলো প্রোপাগান্ডা।
একদিকে সীমান্তে স্মরণকালের একটা উত্তেজনা আজকে আমরা দেখেছি। বিজিবির অসম সাহসিকতার কারণে বিএসএফকে পিছু হটতে বাধ্য হয়েছে, তারা পিছু হটেছে। এর মাঝখানে বর্তমান সরকারের সাথে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক আমরা বাহিরে ঠিকঠাক দেখলেও বেশিরভাগ সময় আমরা বুঝতে পারছি আভ্যন্তরীণভাবে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অনেকটাই ধসে পড়েছে। বিপরীত দিকে পাকিস্তানের সাথে আস্তে আস্তে সেই সম্পর্কটা কয়েক গুণ শক্তিশালী হচ্ছে। ব্যবসা বাণিজ্য, কূটনীতি, তারপর হচ্ছে সামরিক অস্ত্র ক্রয়, মানে অনেক কিছুই পাকিস্তানের সাথে কানেক্টেড হচ্ছে। এই যখন পরিস্থিতি, যিনি মূল খেলোয়াড় হিসেবে যাকে ধরা হয় শেখ হাসিনা, তার ইস্যুতে বাংলাদেশ ভারতকে একটা চিঠি পাঠিয়েছিল। চিঠিটা ছিল শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতে ফেরত দেওয়া নিয়ে। এই যখন অবস্থা যে ভারত ফেরত দেবে না কি দেবে না, এর মাঝখানে আজকে ভারত সরকার দিয়েছে আরেক ঘোষণা শেখ হাসিনা ইস্যুতে। আর এতে একটি স্পষ্ট মেসেজ যে যারা মনে করছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করাটা সম্ভব হবে, অথবা যারা ভাবছেন যে শেখ হাসিনার বিচারের পরে নির্বাচন হবে, সেটা কিন্তু এখন অসম্ভব পর্যায়ে চলে যাচ্ছে। আমরা অনেকটা আগে থেকেই ধারণা করতেছিলাম যে ভারত এমনই একটা সিদ্ধান্ত নিবে। দর্শক, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে। আপনারা গতকালকে জানেন যে শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে আপনার। তো এর মাঝখানে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে যেইভাবে আছেন, কতদিন থাকতে পারবেন বা তার ভিসার মেয়াদ কি ছিল কি নাই, এ নিয়ে যখন আলোচনা চলছে, তখনই আমরা দেখছি ভারত বলছে যে শেখ হাসিনার ভিসার মেয়াদ তারা বাড়িয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে গত 23শে ডিসেম্বর নয়াদিল্লিকে যেই অনুরোধ জানিয়েছে ঢাকা, এরই মধ্যে ফিরিয়ে দেওয়ার বিপরীতে শেখ হাসিনাকে ভারতে রাখার জন্য ভারতের যে ভিসাটা আছে শেখ হাসিনার, সেটার মেয়াদ বাড়ানোর খবর পাওয়া গেল। দিল্লিভিত্তিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে যে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা যখন পতনের মুখে পড়েন, তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তবে ভারত ঠিক কবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে এবং কতদিন বাড়িয়েছে, আপনার হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়ায় যুক্ত ছিল। রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যে গুঞ্জন রয়েছে, সেই কথা অস্বীকার করেছে। হিন্দুস্তান টাইমস বলছে ভারতের শরণার্থী এবং আশ্রয় দেওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো আইন নেই। আর বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা সহ যাদেরকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করা হয়েছে, সব কিছু মিলিয়ে হিন্দুস্তান টাইমস বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে শেখ হাসিনার প্রত্যর্পণে নয়াদিল্লির উপর চাপ বৃদ্ধির প্রয়াস হিসেবে দেখা যাচ্ছে। তবে ভারত সরকারের অবস্থান ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে বা রাজনৈতিক গণমাধ্যমগুলো বা আছে বা যারা বিশেষজ্ঞরা আছেন, তারা বলছেন এটা ফেরত দেবে না। কারণ প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক যারা ক্যারেক্টার আছেন, তাদেরকে কিন্তু সহজে ফেরত দেয় না, বা এই চুক্তির মধ্যে সেটা কানেক্টেডও না। এর বাহিরেও সারা পৃথিবীতে এক দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেয়, যেই দেশে আশ্রয় নেয় সেই দেশ ফেরত দিয়েছে এবং তার বিচার হয়েছে, সেটাও কিন্তু হয়নি। তবে ভারত এখানে যেটা যৌক্তিক কারণ দেখাচ্ছে, তাদের বক্তব্য এই মুহূর্তে এই সরকারের অধীনে শেখ হাসিনা সুষ্ঠু বিচার পাবেন না, তারা আশঙ্কা করছেন। ইভেন তিনি বাংলাদেশে আসলে তার প্রাণেরও নিরাপত্তা অনেকটা নাই, এমনটাই কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো বা মিডিয়াগুলোর দাবি। তো ঘাটি জেলা, এবং আজকের ভিডিওতে আমি দেখাবো আওয়ামী লীগের ঘাটি জেলা, অর্থাৎ যেখানে আওয়ামী লীগের অবস্থান এত শক্ত যে সেখানে অন্য কোনো দল বা অন্য কোনো রাজনৈতিক দল ওই আসনে জয়লাভ করা খুব কঠিন। তার মধ্যে আওয়ামী লীগের ঘাটি জেলা হিসেবে পরিচিত একটি জেলার নাম হচ্ছে ঠাকুরগাঁও জেলা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই কি বলছেন, ঠাকুরগাঁও জেলা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ঠাকুরগাঁও জেলাতে আসন কিন্তু একটা না। ঠাকুরগাঁও জেলাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাপট থাকলেও ঠাকুরগাঁও যে 2 আসন আছে, এইটার সম্পূর্ণ আওয়ামী লীগের ঘাঁটি। অর্থাৎ এই জায়গাতে বিএনপি বা অন্য কোনো দল এখানে জয়ের রেকর্ড করতে পারেনি। এখানে আওয়ামী লীগের দুঃসময় হোক সুসময় হোক, যে কোনো মুহূর্তে এখানে সবসময় জয়লাভ করে আসে কিন্তু আওয়ামী লীগ। ঠাকুরগাঁও এই 2 আসনে 1986 সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আওয়ামী লীগ এই আসনে হেরেছে এমন কোনো রেকর্ড বাংলাদেশের ইতিহাসে নেই।
অর্থাৎ যে সরকারি আসুক না কেন প্রত্যেকবার এই আসনে জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ। তো সেক্ষেত্রে আমরা খুব বলতে পারি যে ঠাকুরগাঁও যে 2 আসন এটি হচ্ছে আওয়ামী লীগের সবচাইতে শক্ত ঘাঁটি। এখানে আওয়ামী লীগকে পরাজিত করার মতো শক্তি এখনো পর্যন্ত তৈরি হয় নাই। আওয়ামী লীগের ঘাঁটি জেলার মধ্যে আরেকটি ঘাঁটি জেলার নাম হচ্ছে দিনাজপুর জেলা। দিনাজপুর জেলা আওয়ামী লীগের ঘাঁটি হলেও আওয়ামী লীগের মূল পয়েন্ট বলা হয় দিনাজপুর 5 আসনকে, কারণ এই জায়গাতে আওয়ামী লীগের সাথে নির্বাচনে ফাইট দেওয়ার মতো ক্ষমতা অন্য কোনো দলের কিন্তু নাই। কারণ দিনাজপুর এই 5 আসনে 1991 সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যতগুলো অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে এখানে জয়লাভ করেছে আপনার হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন আপনি বলতে পারেন ভাই 24-এর পরে তো বিতর্কিত নির্বাচন হয়েছিল, এখন আমি 24 যদি বাদও দিই, আমি যদি 1991 সাল থেকে শুরু করে 2008 সালে নির্বাচন পর্যন্ত ধরি, 2008 সাল পর্যন্ত এখানে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। যে সময় বিএনপি সরকার গঠন করেছে সেই সময়টাতেও এখানে হচ্ছে আওয়ামী লীগ জয় পেয়েছে। যেই টাইমটাতে অন্য কোনো দল সরকার গঠন করেছে সেই সময়টাতেও আপনার আওয়ামী লীগে জয়লাভ করেছে এই দিনাজপুরে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দিনাজপুর জেলা এবং বিশেষ করে দিনাজপুর জেলার এই 5 নম্বর আসনটি আওয়ামী লীগের একটি শক্ত ঘাঁটি হিসাবে সারা বাংলাদেশে কিন্তু পরিচিত। এরপর আওয়ামী লীগের আরেকটি ঘাঁটি জেলার নাম হচ্ছে মাগুরা জেলা। আপনারা যারা মাগুরা জেলার বাসিন্দা তারা খুব ভালো করে জানেন যে এই মাগুরা জেলা কতটা শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই মাগুরাতে যদি আপনি যান, এখানে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কসমেটিক্সওয়ালা, দোকানদার, এরপরে ড্রাইভার, সিএনজি চালক, ছোট বড়, বুড়া, যুবক, তরুণ, তরুণী, এখানে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আওয়ামী লীগের সমর্থক। তারা নৌকাকে ভালোবাসে এবং বিশেষ করে তারা আওয়ামী লীগ দলটাকে অনেক ভালোবাসে, কারণ এই জায়গাতে আওয়ামী লীগ পাশ করতে হলে বা এই জায়গাতে জেতার জন্য আওয়ামী লীগকে খুব বেশি প্রচারণা চালাতে হয় না, কারণ এখানে ঘরে ঘরে আওয়ামী লীগ। এই মাগুরা জেলাতে 1991 সাল থেকে শুরু করে 2009 সাল পর্যন্ত কোনো নির্বাচনে আওয়ামী লীগকে হারাতে পারেনি। বিএনপি এখানে সরকার গঠন করেছে, তারপরও বিএনপি সরকারে থাকা পর্যন্ত এই মাগুরা জেলা ছিল আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। কারণ এখানে বিএনপি বলেন অন্য কোনো দল বলেন যারাই ভোট করেছে আওয়ামী লীগের কাছে কিন্তু এখানে হেরে গেছে। তো আওয়ামী লীগের সুসময় আসুক আর আওয়ামী লীগের দুঃসময় আসুক, এই জায়গাটা আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে সবচাইতে বেশি পরিচিত সারা বাংলাদেশের মধ্যে। আওয়ামী লীগের ঘাঁটি জেলা হিসেবে বাংলাদেশে আরেকটি ঘাঁটি জেলা আছে, ওই জেলাটার নাম হচ্ছে নড়াইল জেলা। নড়াইল 1 আসন যেটাকে বলা হয়। তো 1 আসন এটি এতটাই শক্ত যে 1991 সালে নির্বাচন হয়েছে, 1996 সালে নির্বাচন হয়েছে, 2001 সালে নির্বাচন হয়েছে, 2008 সালে নির্বাচন হয়েছে। কোনো নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো প্রার্থী বা অন্য কোনো দলের প্রার্থী এখানে জয়লাভ করতে পারেনি। যদি আমি বিএনপির কথা বলি, বিএনপি নড়াইল 1 আসনে বিএনপির কোনো এমপি 1991 সাল থেকে নাই। 2001 সালে যে নির্বাচন হয়েছিল এই নির্বাচন কিন্তু সারা বাংলাদেশে বিএনপি এবং জামাত পাশ করেছিল, কিন্তু পাশ করতে পারে নাই ওই নড়াইল 1 আসনে। এই আসনটাতে আওয়ামী লীগের খুঁটি বা আওয়ামী লীগের স্তম্ভ এতটাই শক্তিশালী যে এখানে আওয়ামী লীগকে পরাজিত করার মতো শক্তি অন্য কোনো রাজনৈতিক দলের এখনো তৈরি হয় নাই। এখানে শুরু থেকে মানে 1991 সাল থেকে শুরু করে এখানে সর্বোচ্চ শক্তি বা আওয়ামী লীগের সর্বোচ্চ খুঁটি হচ্ছে এই নড়াইল 1 আসনে। এখানে আওয়ামী লীগ টানা 6-12 বেশি কিন্তু এখানে পাশ করেছে। অর্থাৎ এখানকার মানুষ আওয়ামী লীগ ছাড়া বিকল্প কোনো দলকে তারা অ্যাকসেপ্ট করতে পারে না। যখনই ভোট আসুক হয়তো এমপি পরিবর্তন হবে, কিন্তু তাদের মার্কা পরিবর্তন হয় না। তো যার ফলে বলা হয়ে থাকে নড়াইল 1 আসন আওয়ামী লীগের একটি ঘাঁটি জেলা। এরপরে বাংলাদেশ আওয়ামী লীগের ঘাঁটি জেলা হিসাবে আরেকটি ঘাঁটি জেলার নাম হচ্ছে টাঙ্গাইল জেলা, এবং বিশেষ করে টাঙ্গাইল জেলা যে 1 আসনটি আছে এটি আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের একটি জেলা। অনেকে বলে না যে এই আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসবে না যদি নিরপেক্ষ ভোট হয়। আমি যেই জেলাগুলোর কথা বললাম যেগুলো ঘাঁটি জেলা, আওয়ামী লীগের দুঃসময় হোক আর সুসময় হোক এখানে আওয়ামী লীগের জয় ঠেকানোর মতো কোনো ম্যান নেই।
কারণ আমি যেই কথাটা বললাম যে 1991 সাল থেকে শুরু করে যতগুলো নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন যতগুলো হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে আওয়ামী লীগ রেকর্ড পরিমাণ ভোট নিয়ে এখানে জয়লাভ করেছে। তো এই টাঙ্গাইল 1 আসনে আপনার আওয়ামী লীগ 1991 সাল থেকে যতগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে আওয়ামী লীগ পাশ করেছে। এখানে অন্য কোনো দল তাদের প্রার্থী কিন্তু এই টাঙ্গাইল 1 আসনে দিয়েছে, কিন্তু এখানে আওয়ামী লীগের সাথে পারে নাই। তো এই জন্য এটাকে বলা হয়, এই টাঙ্গাইল 1 আসনকে বলা হয় আওয়ামী লীগের ঘাঁটি জেলা। আপনি যতই আওয়ামী লীগের পক্ষে বিরূপ প্রচার চালান না কেন, যতই আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেন না কেন, যতই আওয়ামী লীগকে ফেলে দেওয়ার চেষ্টা করেন না কেন, যতই আওয়ামী লীগকে মানুষের কাছে খারাপ করার চেষ্টা করেন না কেন, আজকের ভিডিওতে যেই জেলাগুলো দেখালাম এই জেলাতে আপনি চাইলেও আওয়ামী লীগকে পরাজিত করতে পারবেন না। এই জেলাগুলো আওয়ামী লীগের ঘাঁটি সেই 1991 সাল থেকে। কারণ এখানকার মানুষ আপনার ওই মানুষ এই পদপ্রার্থী চেনে না, প্রার্থী চেনে না। এখানকার মানুষ চেনে কি জানেন? মার্কা, দল চিনে, যে কোন দল থেকে ভোটে দাঁড়িয়েছে ওই দলকে, মানে এদের সবসময় ইন্টেনশন থাকে ঝড় হোক তুফান হোক যেটাই হোক না কেন আওয়ামী লীগকে পাশ করাতে হবে। মানে তাদের স্লোগানটা যাতে হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এই স্লোগানটা তারা সবসময় ধরে রাখে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি আওয়ামী লীগের জেলা সম্পর্কে ভিডিওটা কিন্তু খুবই বিরক্তি নিয়ে শুরু করেছি। এই যে বিকেএমই এর হাতেমালি থেকে 50 লাখ টাকার চেক নিচ্ছে সার্জিস, আর পাশে ধরে আছে আক্তার। দুইজনেই আমাদের খুবই ভালোবাসার মানুষ, আমাদের অনেক আশা এই তরুণ নেতৃত্বের প্রতি। আমরা মনে করি ওরা নতুন বাংলাদেশ গড়বে, এই স্বপ্ন ওরাই জাগাইছে। আক্তার আর সার্জিস, তোমাদের বলি, এই হাতেমালিকে চেনো না? যদি বলো চিনি না, তাহলে বলবো কার সাথে দেখা করতে যাইতেছো, কার কাছ থেকে অনুদান নিচ্ছ, সেটা আগে দেখে নিবা না? এটা দেখে নিতে হবে, দেখে নিবা এরপর থেকে। এটা একটা রিকোয়েস্ট থাকলো। এই লোকের আন্দোলনের টাইম একটা বক্তব্য শোনাই তোমাদেরকে, শুনো কি বলছে। এরকম একটা সংকটকালে আবারও এই ধরনের একটা সিচুয়েশন আমরা কিন্তু কখনোই আশা করিনি। আজকে এই যে তাণ্ডব আমরা গত কয়েকদিন দেখেছি, আমরা আশা করব সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা আছেন দায়িত্বে তারা এই বিষয়গুলি নিশ্চয়ই উদ্ঘাটন করবেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এর মধ্যে আমরা সরকারের পাশে সবসময় ছিলাম, এখনো আছি ইনশাল্লাহ। আপনার পাশে আমরা থাকবো, ব্যবসায়ী সমাজ সবসময় আপনার পাশে। ওর হাতে কি রক্তের দাগ লেগে নাই? ওর 50 লাখ টাকা ছাড়া চলতেছিল না, টাকাটা ফেরত দাও। আমারও তো টাকা নাই, তাও আমি 1 মাসের মধ্যে তোমাদের 50 লাখ টাকা তুলে দেবো, প্রতিশ্রুতি দিলাম। ভিক্ষা করবো, ভিক্ষা ভিক্ষা। ওইতে কোনো গ্লানি নাই আমার সন্তানেরা শহীদ হয়েছে, তাদের পরিবারের জন্য 50 লাখ টাকা পাওয়া যাচ্ছে না, এর জন্য হাতেমালির কাছে তোমাদের হাত পাততে হচ্ছে। তা না হয় আমি ভিক্ষাই করলাম, কোন অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে জানাওয়া দিয়ে দিব নিয়ে। এবার আসেন আজকের আলাপে আসি। আজকে যে আলাপগুলো করবো এই তথ্যগুলো সারা ভাবে পাইতেছিলাম নানা সূত্র থেকে, একই তথ্য। এইগুলো এমন তথ্য ভেরিফাই করা যায় না, কিন্তু রাজনৈতিক ঘটনাবলী যা যা ঘটতেছে ওই তথ্যের সাথে মিলা যায়। অনেক কেনর অর্থ খুঁজে পাওয়া যায়। আপনারাও শোনেন, আপনারাও দেখবেন এক বিশাল ধাঁধা মিলে গেছে কেন কি ঘটতেছে। আসেন শুরু করি। ওয়াকার খুব চাপে আছে 2 কারণে। প্রথম চাপে আছে, সরকার গুমে জড়িত 24 জনের পাসপোর্ট বাতিল করেছে আর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। এরা সবাই সেনা অফিসার। ওয়াকার এটা ঠেকাইতে পারি নাই, চেষ্টা করেছিল কলে। এই নিয়ে আর্মির একটা অংশে ক্ষোভ আছে, কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না, আরো অনেকেরই নাম আসার সম্ভাবনা আছে। তাই অনেকেই বিলা ওয়াকারের উপরে। এটা দেখলে একদিকের কথা। আবার মিস্ত্রি আইসা নিয়ম বহির্ভূতভাবে দেখা করে গেছে ওয়াকারের সাথে। এটা আর্মির ন্যাশনালিস্ট অংশ যেটা সবচেয়ে বড়, তারাও হয়েছে বিলা। আবার শোনা যাইতেছে ওয়াকারকে নাকি 3টা প্যাকেট দিয়ে গেছে। তো প্যাকেটের মধ্যে কি আছে জানি না, কিন্তু ওয়াকাররা প্যাকেট করে ফেলছে। প্যাকেটের মধ্যে কইতেছে এমন কোনো কমিউনিকেশন ডিভাইস হয়তো আছে যেগুলা দিয়া ওয়াকারের সাথে ইন্ডিয়া খুব সিকিউর লাইনে কথা কইবার পারবে, গুটু করবে পারবে। তো যাই হোক, তো এখন ওয়াকার যাবে কই? তারে এখন কে বাঁচাবে? সে ছুটে গেছে খালেদা জিয়ার কাছে। সে বিএনপির সাপোর্টটা নিয়ে নিল, ন্যাশনালিস্ট আর্মি অফিসার আর সৈনিকদের দেখাইলো, দেখো আমিও তো ন্যাশনালিস্ট, দেখো খালেদা জিয়ার সাথে আছি আমি, আমার উপরে বিলাহ কেন, আমি কি তোমার পর? চাপটা একটু কমলো, তাই না? এখন প্রশ্ন হইতেছে মিস্ত্রির কি এমন দায় পড়লো যে ওয়াকারের সাথে এসে দেখা করাই লাগলো? ইন্ডিয়া চায় তার আরেক দাস এরশাদ ক্ষমতা থেকে উৎখাত হইয়া সামে সিকনে যেমন রাজনীতি করে গেছে, ঠিক তেমনে আওয়ামী লীগ রাজনীতি করুক। এটা একটা প্ল্যান করেছে।
সে প্ল্যানটাই ওয়াকারের কানে দিছে পানি পড়ার মতো কইরা। আচ্ছা, এটা ইন্টারেস্টিং কথা বলি। হ্যাঁ, বাংলাদেশের 3টা ইন্ডিয়ার সেবাদার শাসক ছিল, মুজিব, এরশাদ আর হাসিনা। 3 জনের পরিণতি এক, ক্ষমতা থেকে উৎখাত। আগামীতে যারা ইন্ডিয়ার সেবাদাস লাইনে আসবার চান, এই ইতিহাসটা মাথায় রেখেন, কামে দিবে। বাংলাদেশে ইন্ডিয়ার সেবাদাসদের কোনো জায়গা নাই। হাসিনাকে কেন ইন্ডিয়া চায় বাংলাদেশে? কেন হাসিনার রেহানার আন্ডা বাচ্চাদেরকে দিয়া করলো না, বা আওয়ামী লীগের অন্য কোনো নেতাদের দিয়া করলো না? তারা দেখেছে আওয়ামী লীগে আর কোনো ইউনিফাইং ফিগার নাই, মানে যারে দিয়া পুরো আওয়ামী লীগকে ইউনিফাইড করা যায়, ঐক্যবদ্ধ করা যায়। জয়রে দিয়া চেষ্টা করছে, বুঝা গেছে ওরে দিয়ে হবে না। হ্যাঁ, জয় গল্ফ খেলিচ্ছে, দেখেন ওই নিজের লাইনে ফিরে গেছে। ওর বুড়ি দেখেছেন? হ্যাঁ, বুড়িটা দেখে দেন। হ্যাঁ, এইটা সাহেব মাল টেনবি, দিন রাত কাম কাজ নাই, বুড়ি হবি না। আবার ডেটিং অ্যাপস ইউজ করে গার্লফ্রেন্ড জুটেছে। আমি বুঝি না, বুঝছাও। ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকিছিল না, কুত্তাটা গলে সুন্দরী আসিল করলে, তারপর গার্লফ্রেন্ড লাগে কেন বুঝি না। আবার ওর কাজিন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ফ্ল্যাট নিছে, ফ্ল্যাট বিনা পয়সায়। ওই ফ্ল্যাট নিয়ে লিটনের ফ্ল্যাট বানাবি, ওই ওর চাকরি বাকরি তো যাবে, তো আয় উপার্জন ক্যাঙ্কা করে হবি, ওই লিটনের ফ্ল্যাট দিয়ে আয় উপার্জন করবি। তো যাই হোক, আবার টিউলিপের বোন রূপন্তী ও ধরা খাইছে, ওই একই ফ্ল্যাট কিচ্ছা। ফ্ল্যাট এত পছন্দ ওদের, লিটনের ফ্ল্যাট, বুঝছাও। পুতুলেরা 5 হাত লাতি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে খেতাবি, আমি কয়ে দিলাম, লিখে রাখেন। ববিও ধরা খাবি না, ওয়েট করেন। এগুলো গেলে এমনি এমনি হচ্ছে না, এইগুলা কোনো র্যান্ডম ঘটনা না। হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে, সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা, পশ্চিমারা, বুঝছাও। তার মানে বুঝেছেন তো, হাসিনারে ছাড়া উপায় নাই ইন্ডিয়ার। তারাই সামনে রেখা আওয়ামী লীগটা গুছায় শেষ চেষ্টা করবে, তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে। তো এখন কেমনে হাসিনাকে বাংলাদেশে আনবি? ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না, ওই শর্ট করে ক্যাঙ্কে করে ঢুকে দিবি, সেটার প্ল্যান কি? হাসিনাকে ফেরত দিবে ইন্ডিয়া, এটা কয়ে গেছে মিস্ত্রি। আবার লাফায় উঠেন না যে ইন্ডিয়া কত ভালো, হাসিনাকে ফেরত দিচ্ছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না। ওয়াকারকে সে কন্ডিশন দিছে, সেটা হইতেছে তারে এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে। এরশাদকে যেমন রাখিছিল না, খালেদা জিয়াকে রাখিছিল না, সিঙ্গে করে রাখা লাগবি। সেই গৃহ কোনটি, নিজ গৃহ কোনটি? গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, উঠি থাকবে হাসিনা। আর কি, হাসিনার দলকে নির্বাচন করবে দেওয়া লাগবে। মির্জা ফখরুল প্রফেসর ইউনূসকে গিয়া কয়ে আসছে না, এটা সাহেব ওটা দেখান যে মির্জা ফখরুল কয়ে আসছে প্রফেসর ইউনূসকে। বিএনপিকে তার রেটরিক বদলাইতে হবে, তার রাজনীতির ভাষা, স্লোগান, এই সমস্ত বদলাইতে হবে, বক্তৃতা বদলাইতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের কথা, 72-এর সংবিধানের কথা কওয়া লাগবে। আর জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করা লাগবে, জামাতে গেলানো লাগবে। কি করছে? 72-এর সংবিধানের কথা কইছে, মুক্তিযুদ্ধের কথা কইছে, লাগিছে, এবার মিলিচ্ছে। তার মানে ইন্ডিয়া চাইতেছে আওয়ামী লীগের শূন্য স্থান এটা আওয়ামীকৃত বিএনপিকে দিয়া পূরণ করবি। ইন্ডিয়া জানে বিএনপি জিতবি ইলেকশনে, তো এটা শুনে বিএনপির লোকেরা খুশি হয়ে গেছে যে দাদা কইছে যে জিতবি, যে তার চান্স আছে, এটা ঠিক। যাই হোক, আয় আলাপে পরে আসিচ্ছি। এই কারণে বিএনপির উপরে ধরেছে বাজি ইন্ডিয়া, বিএনপিরা ডিস্টার্ব দিবি না ইন্ডিয়া এই 5 বছর, এটা কইছে। এটা হইতেছে আন্ডারস্ট্যান্ডিং। এইবার আপনারা আশেপাশে যা ঘটতেছে তা মিলে যেতেছে, তাই না? কেন কোনটা ঘটতেছে? ওয়াকার এসে খালেদা জিয়ার কাছে আত্মসমর্পণ করছে, আশ্রয় চাইছে, ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাই বিএনপি আকাশে উঠতেছে, ক্ষমতার তো চলে আসিছে। খারান একটু খারান, এত তাড়াতাড়ি উল্লাস করেন না। হ্যাঁ, বিএনপিরে ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবেন না, দেশের মানুষকে ধঞ্জা, তারা ঠাসি খায় বসে থাকবে। ভোটের হিসাব জানি না, বলা মুশকিল, কিন্তু একটা কথা বিএনপি কই, আপনাদের যত প্রস্তুতি থাকুক, আপনাদের ভোটে হারায় দেওয়া কোনো ব্যাপার না। একটা সিরিয়াস টিম যদি কাজ করে 3 মাস মাত্র, আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয়, আপনি হারবেন কিনা জানি না, কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমায় দেওয়া যাবে। কেউ যদি এটা করে কি হবি? আমি যা যা কইলাম তা যদি ঘইটা যায়, মানে হাসিনা যদি আসে, গোপালগঞ্জে যদি ঘাটি গাড়ে, আওয়ামী লীগ যদি নির্বাচন করে, বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ, এটা তো প্রফেসর ইউনূসের সরকার করেছে। কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগন্যাল না পাইলে প্রফেসর ইউনূস কোনোটাই করবে না। বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন, তাই বিএনপির কর্মীরা, নেতারা লিখে রাখেন এই নির্বাচনে জিতে ক্ষমতা হয়তো নিতে পারবেন, কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না। পুরা টার্ম পূরণ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। ওই টার্মই আপনাদের শেষ টার্ম হবে। আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দেগিতে। আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না, এটা করতে হবে ধারণ।
এটা মনে করেন না যে আপনাদের হুদায় বদনাম করিচ্ছি। হ্যাঁ, খুবই বিশ্বাসযোগ্যভাবে ক্যালকুলেট করে দেখাই দেওয়া যাবে কেন আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করে আসেন। এটার বাইরে আরও 2টা কারণ আছে। আপনাদের রাষ্ট্র চালানোর প্রস্তুতি নাই। প্রায় 18 বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না। আপনাদের সরকার হবে কচিকাচার মেলা, কারোই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না। আপনাদের 31 দফায় তার প্রমাণ আছে। ওইটা নিয়ে এত কাছাকাছি হয়েছে, এটা নিয়ে আলাপ করবো নি আরেকদিন। আর 2 নম্বর হইতেছে ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশের মানুষ খুবই খারাপভাবে নেবে। তাই খুব খেয়াল, সামনে মুরগি পিছে শেয়াল। যাই হোক, আজকে এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি। 2.5 মাস আগে ওর বাবা মরে গেছে। আমার বেটার টাকায় চলতো বড় সোয়ালের পড়াশোনা আর 4 জনের সংসার। বেটা নাই রে, এখন কিডা চালাবনি সংসার। বিলাপ করতে করতে ভাঙা গলায় কথাগুলো বলছিলেন বুলজান খাতুন। আন্দোলনের সময় নারায়ণগঞ্জের একটি ভবনে হামলাকারীদের দেওয়া আগুনে পুড়ে তার ছেলে আব্দুস সালামের মৃত্যু হয়। বুলজান খাতুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের মৃত সাবের আলীর স্ত্রী। তার ছোট ছেলে আব্দুস সালাম নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় একটা 10 তলা ভবনের 2য় তলায় ব্যাংকটির একটি শাখায় সাজসজ্জার কাজ করছিলেন। আন্দোলনের সময় সহিংসতায় বিকেলে ওই ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান সালাম। চর ভবানীপুর গিয়ে দেখা যায় টিন শেডে আধ পাকা একটি ঘরের ভেতর সালামের মাকে ঘিরে বসে আছেন স্বজনেরা, আর তার মা বিলাপ করে কাঁদছেন। আরেক কক্ষে বাকরুদ্ধ হয়ে শুয়ে আছেন সালামের স্ত্রী মারিয়া খাতুন। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন তিনি। পাশেই বিছানার উপরে খেলা করছে তাদের 1.5 বছর বয়সী একমাত্র সন্তান। শিশুটিকে দেখে কেউ কেউ বলছিলেন সে বুঝতেই পারছে না যে তার বাবা আর নেই। সালামের বড় ভাই আলামিন বলেন, শনিবার বিকেলে হঠাৎ ফোন দিয়ে সালাম আমাকে বলল, ভবনে আগুন দিয়েছে, ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি মনে হয় আর বাঁচব না, তুই আমার স্ত্রী, সন্তান আর মাকে দেখে রাখিস। নিহত সেলিমের স্ত্রী শোভা খাতুন জানান, গত বিকেলে ফোনে সেলিমের সঙ্গে শেষ কথা হয়েছিল। ফোনে বারবার তিনি বলছিলেন, প্রচুর ধোঁয়া, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, হয়তো আর বাঁচব না, বাবা, মা আর মেয়েকে দেখে রাখিস। বিলাপ করতে করতে শোভা বলছিলেন, এখন আমাদের দেখবে কে? 3 বছরের মেয়েকে নিয়ে কোথায় যাব? শহীদ সালামের পরিবারকে যদি আপনারা খুঁজে পান, আমার কাছে নিয়ে এসেন, আমার সাথে পরিচয় করিয়ে দিন। আমার সীমিত সামর্থ্য দিয়ে এই পরিবারটির দায়িত্ব নেব। এমন হাজার হাজার সেলিমের মৃত্যুর জন্যে যারা দায়ী, তাদের নিয়ে ভোট করতে চায় বিএনপি। তাদের কিভাবে রক্ষা করা যায় সেই প্রজেক্ট নিয়েছে বিএনপি। দলে দলে আওয়ামী লীগাররা ঢুকতেছে বিএনপিতে। প্রমাণ চান? দেখেন। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে, তো আমরা এখন পরিবর্তন হয়েছি, পরিবর্তন হতে যাচ্ছি। যাই হোক, কেউ নেবেন না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। হরে কৃষ্ণ। আপনার ভক্ত এইভাবে করতে চান, বুঝছেন তো? আগামী দিনের কান্ডারি এই বক্তব্য বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ, বাংলাদেশের কথা আমরা। জয় বাংলা মানে ধ্বংস, নষ্ট। এই ধ্বংস আর নষ্টকে দলে ঢুকায় আপনি আগামীর বাংলাদেশে রাজনীতি করবেন, ভাবছেন চালায় দেবেন? দেখেন, আপনারা যা ভালো মনে করেন। গুড লাক। জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে নতুন রাজনীতি নির্মাণ। উনি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, অর্থাৎ উনি ক্ষমতা হস্তান্তর করেছেন, করে বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। সেই ক্ষেত্রে বাংলাদেশে কি কি ঘটতে পারে
আপনাদের এই নিয়ে বিভিন্ন মন্তব্য থাকতে পারে, বিভিন্ন মত বিভেদ থাকতে পারে, বিভিন্ন মত বিরোধ থাকতে পারে, বিভিন্ন মন্তব্য থাকতে পারে, সেটা আপনারা নিশ্চিতভাবে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি দেখতে চাই আপনাদের সাথে আমাদের মতামত মিলে কিনা। তো আমার যেটা মনে হয়, আমার যেসব বিষয় মনে হয়, সবার প্রথম ঘটবে, ধরেন ইউনূস চলে গেল, এরপর সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে গেল, অথবা একটা অন্য আরেকটা তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, কিংবা জাতীয় সরকার গঠন করা হলো আগামী নির্বাচন পরিচালনার জন্য। সেই ক্ষেত্রে প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকায় চলে যায়, তখন কি হতে পারে? নিঃসন্দেহে আপনাদের মনে হচ্ছে যে কি হতে পারে। এই যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনের যে সকল নেতা কর্মী সমর্থকদের শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক কিংবা আওয়ামী লীগ সমর্থন করার কারণে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে গত 5 মাস থেকে, যারা শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করার কারণে এখনো ঘরে থাকতে পারতেছে না, ঘরে ঘুমাতে পারছে না, ঘরে খাইতে পারতেছে না, পরিবার পরিজন নিয়ে একসাথে বসবাস করতে পারছে না, একটা দুর্বিষহ একটা ভয়ঙ্কর জীবনযাপন করতেছে তারা। তাদের মধ্যে কি ধরনের ক্ষোভের সৃষ্টি হতে পারে বা কি ধরনের পরিকল্পনা বা কর্মকাণ্ড তারা চালাতে পারে। যদি প্রশাসন নিরপেক্ষ হয়ে যায়, সেই ক্ষেত্রে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর যারা হামলা এবং মিথ্যা মামলা এবং নির্যাতন নিপীড়ন চালিয়েছে, যারা লুটপাট করেছে, যারা ছিনতাই করেছে, যারা চাঁদাবাজি করেছে, যারা ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে, যারা জমি জমা দখল করে নিয়েছে, তাদের উপর একটা স্ট্রিম রুলার চলবে। সেটা কিভাবে? গত 15 বছর আওয়ামী লীগ হয়তোবা আদর্শিক কোনো কর্মী সৃষ্টি করতে পারে নাই, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তিনি বলেছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। স্বাধীনতা পরবর্তী যত প্রজন্ম বাংলাদেশে এসেছে, যত প্রজন্ম বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, তাদের প্রত্যেকটা প্রজন্মের একটা বিশাল অংশ বাংলাদেশ আওয়ামী লীগের পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে সমর্থন করে। সরাসরি যারা পদে রয়েছে তাদের কথা বাদই দিলাম, যারা শুধুমাত্র সমর্থক, তারা কিন্তু গত 15 বছর শেখ হাসিনার শাসনামলে কোনো প্রকার রুটি, হালুয়া কিংবা খুরমা, মুরব্বা, পোলাও কোনোটাই পায়নি, কিন্তু তাদের অনুভূতির জায়গা জুড়ে আওয়ামী লীগ। তো এই আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তারা কিছুই পায়নি গত 15 বছর। এরা কি করবে? প্রথমত জামাত বিএনপির যে টুকাই যারা রয়েছে, যারা এই যে নির্যাতন নিপীড়নের হুতা যারা নেতৃত্ব দিয়েছে, এদেরকে ধরবে আর বেধড়ক মারবে। হয়তোবা প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা এখন পালিয়ে রয়েছে, তারা কিন্তু আর পালিয়ে থাকবে না, তারা কিন্তু জনসম্মুখে আসবে, তারা প্রতিবাদ জানাবে, তারা বিক্ষোভ করবে। প্রথম বিচার হবে ধানমন্ডি 32 যারা জ্বালিয়ে দিয়েছে, যারা ফুটেজের মধ্যে রয়েছে, যারা এই ধানমন্ডি 32 অগ্নিকাণ্ডের মূল হুতা, এদেরকে ধরবে। এদেরকে ধরে হয়তোবা এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে রাস্তার মধ্যে ফেলে পিটিয়ে মেরে ফেলবে। কারণ মানবাধিকার আইনের শাসনের কথা যদি তখন কোনো বুদ্ধিজীবী কিংবা কোনো মানবাধিকার সংস্থা বুলি কপচায় বা বুলি আওড়ায়, তখন সেটা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মানবে না। কারণ এই 5 মাসে আমরা বাংলাদেশে দূর থেকে আমরা কখনো দেখতে পাইনি যে মানবাধিকার বলে কোনো কিছু রয়েছে বাংলাদেশে, কিংবা আইনের শাসন বলে কোনো কিছু রয়েছে। সুপ্রিম কোর্টের মতো জায়গায় মব সৃষ্টি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গায়ে হাত তোলা, থুথু বিসর্জন করা, এগুলা পৃথিবীর কোনো ইতিহাসে কোনো দেশের আইনের সর্বোচ্চ যে স্থান, যেখানে বিচারের সর্বোচ্চ জায়গা, সেখানে এই ধরনের কর্মকাণ্ড হয়েছে বলে আমার মনে হয় না। আমি দেখি নাই অন্ততপক্ষে আমার এই জীবদ্দশায়। তো যাই হোক, প্রথম বিচার হবে ধানমন্ডি 32। দ্বিতীয় বিচার হবে যারা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাস্কর্যকে ভাঙে চুরে লুটিয়ে ফেলেছে মেরে, এদের বিচার হবে। তৃতীয়ত বাংলাদেশ আওয়ামী লীগের যারা পার্টি অফিসে যে দলীয় কার্যালয়গুলো রয়েছে, সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা কার্যালয়কে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং গুলিস্তান, ধানমন্ডির যে কার্যালয় সেগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এগুলার বিচার হবে। এরপর যারা আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে কুপিয়ে মেরে গুলি করে ফাঁসি দিয়ে হত্যা করেছে, এদেরকে ধরা হবে, এক এক করে ধরা হবে আর বিচারের আওতায় আনা হবে। এরপর রাষ্ট্রীয় সম্পদের যারা ধ্বংস করেছে, অর্থাৎ সমন্বয়কারী যারা এই দেশটাকে সুস্থ, স্বাভাবিক, স্থিতিশীল একটা দেশ থেকে অসুস্থ একটা মৃত্যুপুরী বানিয়েছে, এদেরকে ধরা হবে। অর্থাৎ তথাকথিত যে 158 জন সমন্বয়ক ছিল, তাদের মধ্যে তো একজন অক্কা পেয়েছে, আর 157 জন, এই 157 জনকে তাদের পরিবার সমেত, তাদের 14 গোষ্ঠী সমেত ধরা হবে। এবং এদেরকে ধরে সাধারণ মানুষ যারা ক্ষুব্ধ, বিক্ষুব্ধ, এরা এদেরকে রাস্তায় পিষে ফেলে মারবে। এদের বিবস্ত্র লাশ আমরা যদি দেখতে পাই, সেক্ষেত্রে অবাক হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে বলে আমি মনে করি না। তো আগামী দিনে
ডক্টর মোহাম্মদ ইউনূস সেফেকজির চেয়েছেন উনি হয়তো বা খুব শীঘ্রই দেশ ছেড়ে চলে যাবেন, যে কোনো সময় আমরা জানবো না, ঘুম থেকে উঠে কোনো এক সকালে আমরা দেখতে পারবো ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। তখন যারা এই যে তথাকথিত সমন্বয়কারী রয়েছে, যারা এই বিপ্লবের মাস্টার মাইন্ড ছিল, যারা মেটিকুলাস প্ল্যানের অংশ হয়ে বাংলাদেশকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে গেছে, এদের সাধারণ জনগণ যে গত 5 মাস যাবৎ তাদের কোনো কিছুই ঠিক নাই, না আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা, না আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কোনো প্রক্রিয়া। এই যে প্রক্রিয়াগুলো যারা অংশ ছিল, এদেরকে ধরবে আর গাছের সাথে ঝুলিয়ে পিটিয়ে মারবে। শাহবাগের যে ময়দান, সেই ময়দানে হয়তো বা সমন্বয়কদের বিবস্ত্র লাশ আমরা দেখতে পারবো, দূর থেকে আমরা দেখবো। আর তখন মানবাধিকার কিংবা আইনের শাসনের অনুপস্থিতি নিয়ে তখন আমরা কোনো কথা বলতে পারবো না, কারণ সেই অপশন জামাত বিএনপি সমর্থিত যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা রাখে নাই। তবে ডক্টর ইউনূস যাওয়ার আগে তিনি -2 ফর্মুলার একটা সুন্দর পরিকল্পনা তিনি সাজিয়ে রেখেছেন। ইতিমধ্যে খালেদা জিয়া হয়তো বা চলে গিয়েছেন এবং আসবেন কিনা সেটা নিশ্চয়তা নাই। বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য অবস্থায় বাংলাদেশে রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্ব শূন্য অবস্থায় রয়েছে। এখন কিংস পার্টিতে ডক্টর ইউনূস তিনি চলে যাওয়ার আগে কিংস পার্টি কতটা স্টেবল। সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমের আলোচনা চলছে যে শেখ হাসিনা এবং ভারতের সম্পর্ক নিয়ে নতুন করে চিন্তা করা হচ্ছে। কয়েকটি মহল থেকে দাবি করা হচ্ছে শেখ হাসিনা বর্তমান রাজনীতির অবস্থান এবং ভারতের স্বার্থের মধ্যে কিছু মতভেদ তৈরি হয়েছে। কিন্তু বন্ধুদের মনে রাখতে হবে, রাজনীতি হলো এমন একটা বিষয় যেখানে অনেক জল্পনা কল্পনা থাকে। আসলে কি এই তথ্য সত্যি, নাকি এটা শুধুমাত্র মহলের তৈরি গুজব? চলুন একটু গভীরে যাই। আমার মনে হয় এই ধরনের গুজব ছড়ানোর পেছনে একটা উদ্দেশ্য থাকে। হয়তো এটি বাংলাদেশ অভ্যন্তরীণ রাজনীতির একটি অংশ, অথবা ভারতের সঙ্গে সম্পর্ককে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা। এখানে একটা বিষয় স্পষ্ট, দেশের নেতা বা সরকারের সঙ্গে একাধিক দেশের সম্পর্ক জটিল হতে পারে। তবে শেখ হাসিনা অনেক বছর ধরে দক্ষতার সঙ্গে সম্পর্ক পরিচালনা করে আসছেন। তাই এই ধরনের গুজবে কান দেওয়ার আগে আমাদের ভাবতে হবে কে এই খবর ছড়াচ্ছে এবং কেন। এবার আপনারা কি ভাবছেন? আপনাদের মতে শেখ হাসিনা এবং ভারতের সম্পর্ক কি সত্যি খারাপের দিকে যাচ্ছে, নাকি এটা শুধুমাত্র রাজনৈতিক গুজব? কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।